ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি এটি একটি চাইনিজ হিস্টোরিক্যাল ড্রামা। এর নাম হলো দ্য ওয়েস্ট উইন্ড ইজ স্ট্রং। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় যে লিবে রাজ্য আর জিং রাজ্যের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের সময় জিং এর রাজা লিবের প্রথম রাজকুমারকে জিম্মি করে। এখন দ্বিতীয় রাজকুমার খানসিলি জিং এর রাজাকে একটি প্রস্তাব দেয় যে এখন উভয় দেশেরই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত। এর জন্য রাজাকে তার মেয়ে রাজকুমারী চ্যাংলেকে খানসিলির সাথে বিয়ে দিতে হবে। এই কথা শুনে মহারাজ রেগে যায় যে লিবেতে সারা বছর দুর্ভিক্ষ থাকে, সেখানে সবকিছু শুষ্ক, সবুজের কোনো চিহ্ন নেই। এমন একটা জায়গায় আমি আমার মেয়েকে পাঠাবো না। আমার মেয়ে এখানে শান্তিতে বেড়ে উঠেছে, সে কখনোই এমন জায়গায় থাকবে না। তারপর আমরা ড্রামার নায়িকা লুসি ফ্যাংকে দেখতে পাই। সে মনে করত যে জিংয়ের মহারাজ তার বাবা মাকে মেরেছে, তাই এখন তার জীবনের একটাই উদ্দেশ্য, তা হলো এই মহারাজকে মেরে ফেলা। আর যদি সে এই কাজ করতে মারা যায় তবুও তার কোনো অনুশোচনা নেই। এবার সে রাজকুমারীর পোশাক পরে রাজ দরবারে প্রবেশ করে, যেখানে সবাই ইতিমধ্যেই উপস্থিত ছিল। লুসি ফ্যাং মহারাজকে মারার জন্য এগিয়ে গিয়ে যখনই সে তাকে আক্রমণ করতে চায়, খানসিলি তাকে থামিয়ে দেয়। যখন সে তাকে প্রথমবার দেখে সে কেবল তার দিকে তাকিয়েই থাকে। প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে ফেলে। মহারাজ তার দিকে তাকিয়ে বলতে যাচ্ছিল যে তুমি কে এবং আমার মেয়ে কোথায়, কিন্তু তখনই রানী তাকে থামায়। রানী বলে যদি তাদের দাম্পত্য জীবনে সুখী থাকে তাহলে তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। মহারাজ বলে কিন্তু এই মেয়েটা, কিন্তু রানী তাকে কিছু বলতে দেয় না। লুসি ফ্যাং বিয়ের কথা শুনে হতবাক হয়ে যায়। সে ভাবে আমি তো ধরা পড়ে গেছি, তবুও কেন এই লোকেরা আমাকে ধরার পরিবর্তে এই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে। এখানে সিন কাট হয়ে যায়। লুসি ফ্যাংকে বিয়ে করার পর খানসিলি তাকে তার রাজ্যে নিয়ে যায়। সে এখানে এসে লুসি ফ্যাংকে বলে যে তোমার বাবা আমার ভাইকে বন্দি করে রেখেছে, তাই তাকে বলো যেন আমার ভাইকে সেখানে ভালোভাবে রাখে, না হলে আমি এখানে তোমার জীবন নরক করে দেব। এই বলে যখনই সে তাকে কিস করতে যায় লুসি ফ্যাং সরে যায়। এরপর সে খানসিলিকে মারতে যায়। তখনই সে তার হাত থেকে ছুরিটি ধরে বলে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে এইভাবে না, আমাকে মারার জন্য তোমাকে একটা ভালো পরিকল্পনা করতে হবে। এরপর লুসি ফ্যাং রানী যা বলেছিল সেগুলো কল্পনা করতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে রানী লুসি ফ্যাংকে বলছিল যে খানসিলি এখন তোমাকে রাজকুমারী হিসেবে মেনে নিয়েছে, তাই তোমাকে এখন রাজকুমারী হওয়ার ভান করতে হবে। এরপরে তোমাকে রাজকুমার খানসিলিকে বিয়ে করতে হবে এবং তুমি তার রাজ্যে যাবে আর আমি যা বলবো তাই করবে। এই কথা শুনে লুসি ফ্যাং বলে কিন্তু আমি আপনার কথা কেন শুনবো? রানী বলে যে দুটো কারণ রয়েছে। প্রথমত আমি আমার মেয়েকে আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। আমি আমার মেয়েকে লিবের মতো খারাপ জায়গায় পাঠাতে পারবো না। দ্বিতীয় কারণ তুমি একটা অনাথ মেয়ে, তোমার হারানোর কিছু নেই, শুধু একটি উদ্দেশ্য, যা হলো মহারাজকে মেরে ফেলা। রাজদরবারে সবাই দেখেছে তুমি কিভাবে মহারাজকে মারতে এসেছিলে, তাই এখন তোমার জন্য আমার একটা ভালো প্রস্তাব আছে। আমি শুনেছি যে লিবের লোকেরা তোমার বাবার মৃত্যুর পেছনে জড়িত, তাই তুমি খানসিলিকে বিয়ে করো এবং সেখানে গিয়ে তোমার বাবার মৃত্যুর বিষয়ে তদন্ত করো। যদি তুমি খানসিলিকে বিয়ে করতে অস্বীকৃতি জানাও তাহলে আমি তোমাকে মহারাজকে মারতে চাওয়ার দায়ে শাস্তি দেব। বর্তমানে আমরা বুঝতে পারি যে লুসি ফ্যাং রানীর শর্ত মেনে নিয়েছে। এরপরে লুসি ফ্যাং কালো পোশাক পরে খানসিলির তাঁবুতে যায় কিছু প্রমাণ খুঁজতে। ঠিক তখনই খানসিলি সেখানে আসে। তাদের দুজনের মধ্যে ফাইট হয়। ফাইটের সময় খানসিলি বুঝতে পারে যে এটা একটা মেয়ে। তার মনে হয় এই মেয়েটা লুসি ফ্যাং। এদিকে লুসি ফ্যাং ঘরে আসার সাথে সাথে সে দেখতে পায় যে জেনারেল সেখানে পাহারা দিচ্ছে। এটা দেখে সে চিন্তায় পড়ে যায় যে এখন আমি কি করব? আমি ভেতরে যেতে পারছি না, আর যদি বাইরে থাকি তাহলে তো ধরা পড়ে যাব। ঠিক তখনই বোহান নামে এক রহস্যময় মেয়ে সেখানে আসে এবং তাকে সাহায্য করে। খানসিলির লুসি ফ্যাং এর উপর সন্দেহ ছিল যে সে হয়তো আশেপাশেই আছে, কিন্তু যখন সে তার ঘরে যায় তখন সে দেখতে পায় লুসি ফ্যাং এটা দেখে সে চলে যায়। যখন সে তার ঘরে ফিরে আসে তখন সে সবকিছু ঠিক দেখে ভাবে যে এখানে সবকিছু ঠিকঠাক রাখা আছে, তাহলে ওই চোর কি চুরি করতে এসেছিল। এদিকে লুসি ফ্যাং ভাবছিল যে খানসিলির আমার উপর সন্দেহ হয়েছে, তাই তার সন্দেহ দূর করতে আমাকে এখন তার সামনে দুর্বল আর অসহায় হওয়ার ভান করতে হবে। পরের দিন যখন খানসিলি তার সাথে দেখা করতে আসে সে অসহায় হওয়ার ভান করছিল। এটা দেখে খানসিলি বলে যে আমি জানি না আমি এত দুর্বল স্ত্রী কোথা থেকে পেয়েছি। লুসি ফ্যাং মনে মনে বলে পাওনি, তুমি জোর করে আমাকে এখানে নিয়ে এসেছো। সে ভেড়াদের কাছে গিয়ে খেলতে যায়, কারণ খানসিলির সামনে তাকে নির্দোষ ভান করতে হবে। সে এখানে খেলছিল, ঠিক তখনই খানসিলি তাকে তার সাথে দেখা করতে ডাকে। সে তাকে বলে যে আগামীকাল আশেপাশের সমস্ত উপজাতির লোকেরা আমাদের বিয়ে উদযাপন করতে আসবে, তাই ওখানে এমন কিছু করো না যাতে আমি লজ্জিত বোধ করি। সে তাকে হুমকি দিয়ে চলে যায়। পরের দিন অনুষ্ঠান ছিল। খানসিলি লুসি ফ্যাং এর জন্য কাপড় পাঠিয়েছিল। এইসব কাপড় দেখে লুসি ফ্যাং এর মনে একটা সন্দেহ জাগে।
এরপর আমরা প্রতিবেশী জনগোষ্ঠীদের দেখতে পাই। এখানকার এক প্রধানের মেয়ে হুয়ারকে আমরা দেখি যে ছোটবেলা থেকেই খানসিলিকে পছন্দ করে, কিন্তু খানসিলি কেবল তাকে বোন মনে করে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে লুসিফ্যাং সাধারণ পোশাক পরে আসে। এটা দেখে খানসিলি তার উপর রেগে যায়। সে নিচু স্বরে তাকে বলে যে তুমি এটা কি করেছো। তারপরও ঠিক আছে, আর কিছু করো না, না হলে কিন্তু সমস্যায় পড়বে। এরপর হুয়ার বলে যে আমি শুনেছি যে জিংয়ের লোকেরা গান গাইতে এবং নাচতে পারে ভালো। এই কথা শুনে খানসিলি লুসিফ্যাং এর দিকে তাকায়, কিন্তু লুসিফ্যাং এখন খেতে ব্যস্ত ছিল। সে বলে যে আজ আমার স্ত্রী আপনাদের সবাইকে নাচ করে দেখাবে। এই কথা শুনে লুসিফ্যাং ভাবে ও কি আমাকে সবার সামনে নাচতে বলছে। কোনো সমস্যা নেই। সে হাতে তলোয়ার ধরে কুংফু মুভ করার মতো নাচছিল। তার নাচে একটা রাগ ছিল, কারণ এই নাচ করার সময় লুসিফ্যাং তার বাবা মায়ের মৃত্যুর কথা মনে করছিল। সৈন্যরা লুসিফ্যাং এর সামনেই তার বাবা মাকে মেরেছিল। সেই সময় হুয়ার লুসিফ্যাংকে ফেলে দেওয়ার জন্য একটা পাথর ছুঁড়ে মারে। তখন খানসিলি এসে তাকে বাঁচায়, কিন্তু লুসিফ্যাং তার বাবা মায়ের মৃত্যুর কথা স্মরণ করে খুবই কষ্ট পাচ্ছিল, তাই সেই বিষয়ে খুব একটা মাথা ঘামায় না। হুয়ার তাকে অপমান করতে যায়, কিন্তু খানসিলি তাকে বাঁচিয়ে নেয়। অনুষ্ঠান শেষ হয়ে যায়। সেই সময় খানসিলি লুসিফ্যাংকে তার আসল বাবা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। সে বলে কমান্ডার লি এখানে কি করতে এসেছিল, তার কি হয়েছিল যে সৈন্যরা তাকে মেরে ফেললো। সে আমার সবচেয়ে ভালো বন্ধুর বাবা, এই কারণে আমি এটা জানতে চাইছি। তার এত কৌতূহল দেখে খানসিলি তাকে কিছু বলে না। সে বলে যে আমি এই বিষয়ে কিছু জানি না। এই বলে সে চলে যায়। তার চলে যাওয়ার পর সেই রহস্যময় মেয়েটা সেখানে আসে। এর নাম বোহান এবং এর চোখের কাছে একটা লাল দাগ রয়েছে। এটা দেখে লুসিফ্যাং বুঝে যায় এই মেয়েটাকে মহারানী পাঠিয়েছে। বোহান তাকে বলে যে রানী আমাকে তোমার সাহায্য করার জন্য এখানে পাঠিয়েছে, তাই তোমাকে আমার কথা শুনতে হবে। এখন খানসিলিকে বলো যে আমি তোমার ব্যক্তিগত দাসী। যদি তুমি আমার কথা না শোনো, আমি খানসিলিকে বলে দেবো যে তুমি রাজকুমারী নও, তুমি এখানে তোমার বাবার মৃত্যুর রহস্য জানতে এসেছো। তাহলে খানসিলি তোমাকে মারতে 1 সেকেন্ডও সময় নেবে না। লুসিফ্যাং এর বোহানকে একদমই পছন্দ হয় না, কিন্তু বোহানের সমস্ত আদেশ পালন করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। বোহানের নির্দেশে সে খানসিলির ঘরে যায়, যেখানে সে দেখতে পায় খানসিলি ঘুমাচ্ছে। তাই সে চারপাশে তাকাতে শুরু করে। সে সেখানে একটা লাল বই খুঁজে পায়। সে যখনই সেটা দেখতে যায় তখনই খানসিলি জেগে ওঠে। এটা দেখে লুসিফ্যাং তাকে বলে যে আমি তোমাকে চা দিতে এসেছি। এরপর সে ভাবে যে রানী আমাকে বলেছিল যে আমাকে লিবের গোপন তথ্য তাকে দিতে হবে। এখন তথ্যটি পেতে সে খানসিলির সাথে কথা বলতে শুরু করে। সে তাকে বলে আমার ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়া অনেক ভালো লাগে, কিন্তু আমার বাবা আমাকে ঘোড়ায় চড়তে বাধা দিত, বলতো আমি পড়ে যাব, আঘাত পাবো। এই কথা শুনে খানসিলি তাকে ঘোড়া দেখাতে নিয়ে যায়। সে তাকে বলছিল যে তার কতগুলো ঘোড়া আছে। লুসিফ্যাং এই সব তথ্য মনে রাখে। খানসিলি বলে যে লিবের লোকেরা স্বাধীন জীবনযাপন করতে পছন্দ করে, প্রকৃতির সাথে থাকতে পছন্দ করে। তোমাদের জিংদের মতো লিবের লোকেরা এত লোভী নয়। খানসিলি তাকে লিবের সম্পর্কে আরো বলছিল। লুসিফ্যাং সবকিছু মনে রাখে, আর তারপর সেই সব তথ্য একটি কবুতরের মাধ্যমে রানীর কাছে পাঠায়। এখানে খানসিলিও সেই কবুতরটি দেখতে পায়, তাই সেই কবুতরটি দুপুরের খাবারের জন্য রান্না করা হয়। প্রথমে লুসিফ্যাং এইসব দেখে খুব অবাক হয়, কিন্তু তারপর সে এটা খেতে শুরু করে, কারণ সে চায়নি যে খানসিলি তার উপর কোনো সন্দেহ করুক। লুসিফ্যাংকে এভাবে খেতে দেখে খানসিলি ভাবে যে এই মেয়ে শুধু খেয়েই খুশি, তাহলে সে কিভাবে খারাপ কিছু করতে পারে। লুসিফ্যাং এর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা দেখে সে খুব খুশি। বোহান তাকে বলে যে এই জায়গার প্রতি তুমি বেশি আসক্ত হয়েও না, কারণ গোপন তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের দেশে ফিরে যাব। যখন লুসিফ্যাং জানতে পারে যে এখানকার মহিলারা আন্ডারওয়্যার পরে না, তারা শুধু কাপড় পরে, তখন সে তাদেরকে আন্ডারওয়্যার পরতে শেখায়, আর কিভাবে তা তৈরি করতে হয় তাও শেখায়। খানসিলিও দূর থেকে এইসব দেখছিল। প্রথমে তার কোনো ধারণাও ছিল না যে এইসব কি, কিন্তু এরপর সে ভাবে যে সে রাজ্যের জন্য কাজ করছে। আমার স্ত্রী তো এমনই হওয়া উচিত। সে এখানে খুব গর্বিত বোধ করছিল। আজ লুসিফ্যাং আবার কালো পোশাক পরে খানসিলির ঘর থেকে গোপন তথ্য চুরি করতে যায়। তখন খানসিলি সেখানে আসছিল। লুসিফ্যাং সেখান থেকে পালানোর সময় তার সঙ্গে তার দরজায় ধাক্কা লাগে। লুসিফ্যাং সরি বলে সেখান থেকে পালিয়ে যায়। খানসিলি বলে যে এই মেয়েটা আবার এসেছে, আজ আমি ওকে ছাড়বো না। তার মনে হচ্ছিল এই মেয়েটা নিশ্চয়ই লুসিফ্যাং, তাই সে তার সাথে কথা বলতে যায়। এখানে খানসিলির পরিকল্পনা ছিল লুসিফ্যাংকে মাতাল করে সব সত্যিটা জানবে, কিন্তু লুসিফ্যাং এর চোখ ছিল একটা লকারের চাবির উপর। সে মনে করে যে আমি যদি লকারটি খুলি তাহলে আমি হয়তো কিছু তথ্য পাবো, কিন্তু তার আগে আমাকে খানসিলিকে সম্পূর্ণ মাতাল করে অজ্ঞান করে দিতে হবে। এরপর তারা একে অপরকে মাতাল করার চেষ্টা করছিল। এভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, কে কত ড্রিঙ্ক করতে পারে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই মাতাল হয়ে যায় এবং পাগলাটে কাজ করতে শুরু করে। লুসিফ্যাং এতটাই মাতাল ছিল যে তার স্বামীকে সে ভাইয়া বলে ডাকছিল। ঠিক তখনই তারা দুজনেই বিছানায় পড়ে যায়।
খানছিলি আর নিজেকে আটকে রাখতে পারে না, আর এখানে সিন কাট হয়ে যায়। পরের দিন যখন লুসিফ্যাং ঘুম থেকে ওঠে, সে বুঝতে পারে কাল তাদের মধ্যে সবকিছুই হয়ে গেছে। এদিকে খানছিলি অ্যানসেটাল হলে এসে স্বীকার করছিল যে আমি ওই মহিলাকে জোর করে জিম্মি করে এখানে এনেছিলাম, কারণ আমাকে আমার ভাইকে বাঁচাতে হবে। আমি তাকে পছন্দ করি না। তখনই সেখানে বাতি নিভে যায়। তার মানে তার পূর্বপুরুষরাও বলতে চেয়েছে যে তুমি তার প্রেমে পড়ে গেছো, তাই অন্তত আমাদের সামনে মিথ্যা কথা বলো না। জেনারেল আরদুও কাছের একটি উপজাতির যুদ্ধে জয়লাভ করেছিল, তো রাজ্যের সকল মানুষ এখানে উদযাপন করছিল। এই উদযাপনে লুসিফ্যাং লিবের পোশাক পরে আসে। তখন খানছিলি এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। বুহানের দিকে তাকিয়ে আরদুও ভাবে যে একদিন আমি তাকে সৈন্যদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আরদুও বুহান সম্পর্কে জানতো যে সে রানীর জন্য কাজ করে, তাই সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এখনো রানীর সাথে আছো, তুমি কি তার জন্য কাজ করো? বুহান এই প্রশ্নের উত্তর দেয় না। সে শুধু বলে যে আমি রাজকুমারীর ব্যক্তিগত দাসী, তাই আমাকে আমার কাজ ঠিকঠাক করতে দাও। এদিকে লুসিফ্যাং মনে করে যে আমি এত ভালো পোশাক পরেছিলাম, কিন্তু তবুও কেন সে আমার সাথে কথা বলল না? সে কি আমাকে মোটেও পছন্দ করে না? অন্যদিকে খানছিলি জানতে পারে যে তার চাচা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে তারা খানছিলির বড় ভাইকে জিং রাজ্যের হাত থেকে মুক্ত করতে পারে। কিন্তু খানছিলি এমন কিছু চায় না। সে বলে যে আমার ভাইকে ফিরিয়ে আনার জন্য আমার কাছে অন্য উপায় আছে, কিন্তু যুদ্ধ না। আরদুও বলে যে আপনি কি রাজকুমারীকে পছন্দ করেন? আপনি কি তার জন্য মারামারি করতে চান না? কিন্তু আমার মনে হয় আপনার আগে আপনার বড় ভাইয়ের কথা ভাবা উচিত। খানছিলি তার কথা বোঝে, তাই সে আর লুসিফ্যাং এর সাথে দেখা করতেও যায় না। বেচারি লুসিফ্যাং তার জন্য অপেক্ষা করে বসেছিল। পরের দিন লুসিফ্যাং এখানকার লোকেদের পোশাক তৈরি করতে শেখাচ্ছিল। খানছিলিও দূর থেকে তাকে দেখছিল, কিন্তু সে তার কাছে যায় না। বুহান লুসিফ্যাংকে বলে যে তুমি এগুলো কেন শেখাচ্ছ তাদেরকে? এইভাবে এই সমস্ত লোক উন্নতি করবে আর আরো শক্তিশালী হয়ে উঠবে। তোমার প্রথমে আমাদের জিং রাজ্যের কথা ভাবা উচিত। এই কথা শুনে লুসিফ্যাং এর মন খারাপ হয়ে যায়। এরপর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে খানছিলিকে সামনে দেখে। এখানে তারা দুজনেই একে অপরকে পছন্দ করত, কিন্তু তারা জানে তারা শত্রু রাজ্যের। তাদের দুজনের উদ্দেশ্য ভিন্ন। এই সব ভাবতে ভাবতে দুজনেই একে অপরকে কিছু বলে না এবং উল্টো দিকে যেতে শুরু করে। তারপর খানছিলি বুঝতে পারে যে একজন লোক লুসিফ্যাং এর গায়ে তীর মারতে চাইছে, তাই সে তাকে বাঁচাতে তার সামনে আসে। এতে তো তীর তার গায়ে লেগে যায়। এই তীর চালানো লোকটা আর কেউ না, এটা হলো খানছিলির ছোট চাচা মুকুদা। পরের সিনে যখন লুসিফ্যাং জ্ঞান ফিরে পায়, তখন বুহান তাকে বলে যে চাচা মুকুদা গোত্রের সমস্ত লোককে জড়ো করেছে এবং তার সেনাবাহিনী প্রস্তুত করছে, যাতে সে পরে জিং রাজ্যের উপর আক্রমণ করতে পারে। তবে আমি একটা জিনিসে অবাক হলাম যে খানছিলি তোমাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। এটা কি করে সম্ভব? সে কি তোমাকে পছন্দ করে? লুসিফ্যাং খানছিলিকে দেখতে যেতে চায়। তখন দেখা যায় মুকুদার লোকেরা বাইরে পাহারা দিচ্ছে এবং তারা তাকে বাইরে যেতে দেয় না। এদিকে খানছিলি তার কাকার সঙ্গে ঝগড়া করছিল যে আপনি এইসব বন্ধ করুন, আমি কোনো যুদ্ধ চাই না, আমার ভাইকে আমি অন্য কোনো ভাবে বের করব। কিন্তু কাকা মুকুদা বলে যে আমি একটি খুব বড় সেনাবাহিনী প্রস্তুত করেছি, তোমাকে কেবল এটির নেতৃত্ব দিতে হবে এবং জিং রাজ্যকে পরাজিত করতে হবে এবং সেখানকার রাজা হতে হবে। খানছিলি বলে যে আমি এমন কিছুই করব না। এই কথা শুনে মুকুদা রেগে যায়। সে তখনও ক্ষমতায় ছিল, তাই সে খানছিলিকে বলে যে তুমি তোমার ঘরে চুপচাপ বসে থাকবে, এবং সে তার রাজার পদও কেড়ে নেয়। পরের সিনে লুসিফ্যাং খানছিলিকে দেখতে আসে। এখন সে তার অবস্থা দেখে তার যত্ন নিতে শুরু করে। রাতে যখন খানছিলির জ্ঞান ফেরে, তখন লুসিফ্যাংকে ঘুমাতে দেখে সে তাকে ছুঁতে যায়, কিন্তু লুসিফ্যাং উঠে পড়লে সে হাত সরিয়ে নেয় এবং আবার তার সাথে অভদ্র আচরণ শুরু করে। লুসিফ্যাং তাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এই কারণে আমি তোমার যত্ন নিচ্ছি। যাই হোক, আরদুও আমাকে বলেছে ইতিমধ্যেই চাচা মুকুদা এখানকার নতুন রাজা হয়েছে এবং তোমাকে রাজার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিন্তু এখনো রাজকুমারী, তাহলে তোমার আমার সাথে একটু সম্মানের সাথে কথা বলা উচিত। এই কথা শুনে খানছিলি হাসতে শুরু করে, কারণ লুসিফ্যাং এর কড়া আচরণ তার খুব পছন্দ হয়েছে। এখন খানছিলির এত খারাপ পরিস্থিতিতে লুসিফ্যাং তাকে সাপোর্ট করে। সে বলে যে আমরা যদি চাচা মুকুদাকে পরাজিত করতে চাই, তাহলে আমাদের সকল উপজাতির প্রধানদের একত্রিত করতে হবে। বিশেষ করে চাচা মুকুদার বড় ভাইকে এখানে ডাকতে হবে, কারণ চাচা মুকুদা তাকে খুব ভয় পায়। এতে করে তুমি তোমার রাজ্য ফিরে পাবে। খানছিলির এই আইডিয়া খুব পছন্দ হয়। পরে তারা দুজনেই এই কাজটি করার জন্য ভিন্ন দিকে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে খানছিলি লুসিফ্যাংকে একবার কিস করে। তখন কাকা মুকুদা জানতে পারে যে খানছিলি এবং রাজকুমারী এখান থেকে পালিয়ে গেছে। তখন সে আরদুওকে জিজ্ঞাসা করে যে তারা কোথায়, কিন্তু আরদুও খানছিলির প্রতি অনুগত ছিল, তাই সে কিছুই বলে না। এদিকে দেখা যায় এরা দুজন বিভিন্ন উপজাতির কাছে গিয়ে চাচা মুকুদার সব কথা খুলে বলে। এতে সবাই রাজি হয়ে যায়। এই কাজটি এতটাও সহজ ছিল না, কিন্তু এরা হাল ছাড়ে না। তারা সবাইকে রাজি করে।
তবে রাতের বেলা তারা একে অপরকে মিস করতে শুরু করে। খানসিলি আগে থেকেই লুসিফ্যাংকে পছন্দ করত, কিন্তু লুসিফ্যাংও এখন খানসিলিকে পছন্দ করতে শুরু করেছে। কয়েকদিন পর তারা দুজনেই ফিরে আসে। মুগদা তার বড় ভাইকে দেখে ভয় পেয়ে যায়। পরের সিনে তার বড় ভাই তাকে অনেক মারে। মারধরের পর চাচা মুগদার মন একটু শান্ত হয়। পরে তারা তাকে বুঝিয়ে বলে যে জিং রাজার সাথে তার যুদ্ধ করা উচিত নয়। এখন দুই দেশের মধ্যে শান্তি আছে, যদি আবার যুদ্ধ হয় তাহলে অনেক মানুষের ক্ষতি হবে, রক্ত ঝরবে, যা কেউ চায় না। চাচা মুগদাও এখন সবকিছু বুঝতে পারে। সে খানসিলির কাছে ক্ষমা চায় আর তাকে তার রাজার পদ ফিরিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। খানসিলি আবার রাজা হয়ে ওঠে। সে লুসিফ্যাংকে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। তারপর আবার আমরা তাদের কিস করতে দেখি। পরের দিন খানসিলি লুসিফ্যাংয়ের জন্য একটি ফুল নিয়ে আসে। এখন দুজনের মধ্যে ভালোবাসা অনেক বেড়ে গেছে এবং দুজনেই জানতো যে তারা দুজনেই একে অপরকে পছন্দ করে। আজ আবার লুসিফ্যাং তাকে তার বাবার কথা জিজ্ঞেস করে, কিন্তু খানসিলির একটা জরুরি কাজ ছিল, তাই সে সেখান থেকে চলে যায়। যাওয়ার পরপরই তার কাছে বোহান আসে। সে বলে যে ভুলে যেও না, তুমি একজন নকল রাজকুমারী এবং রাজাকে পছন্দ করার কোনো অধিকার তোমার নেই। রানীর দেওয়া কাজটা কি তুমি সম্পন্ন করেছো? বোহানের কাছ থেকে এইসব কথা শোনার পর সে একটু ভয় পেয়ে যায়। অন্যদিকে আর্দুও খানসিলিকে বলে যে কমান্ডার লি, যেটা আসলে লুসিফ্যাংয়ের বাবার নাম, সে এখানে একটি শান্তি চুক্তি নিয়ে এসেছিল। দুই দেশের মধ্যে একটা যুদ্ধবিরতিও হয়েছিল, কিন্তু যখন সে জিংরাজ্যে ফিরছিল তখন কেউ তাকে পথে মেরে ফেলে, যার কারণে জিংরাজ্যের রাজা আমাদের উপর আক্রমণ করে এবং আপনার বড় ভাইকে ধরে নিয়ে যায়। তারপর আর্দু বলে যে আপনাকে যে কোনো ভাবে আপনার বড় ভাইকে সেখান থেকে বের করে আনতে হবে। এরপর যখন খানসিলি আর লুসিফ্যাং একজন আরেকজনের সাথে দেখা করে, তখন তাদের মনে একটা জিনিস আটকে যায়। লুসিফ্যাং মনে করে যে আমি খানসিলিকে পছন্দ করি, কিন্তু আমি যদি তার গোপন তথ্য রানীকে দিয়ে দিই তাহলে তা খানসিলির সাথে বিশ্বাসঘাতকতা হবে। খানসিলি ভাবছিল যে সেও লুসিফ্যাংকে পছন্দ করে, কিন্তু তার বড় ভাইকে আনার জন্য তাকে লুসিফ্যাংকে ব্যবহার করতে হবে, তাহলে এটা তার সাথে বিশ্বাসঘাতকতা হবে। খানসিলি বলে যে বিয়ের পর একটা রীতি আছে যেখানে কনে তার বাবা মায়ের বাড়িতে কয়েকদিন থাকতে যায়, তাই আমরা আগামীকাল জিংরাজ্যে যাচ্ছি। লুসিফ্যাং যেতে না করে দেয়, কিন্তু খানসিলি এখানে একটু রেগে বলে যে তোমাকে যেতেই হবে। তাই লুসিফ্যাং বলে যে ঠিক আছে, এক শর্তে, তুমি প্রথমে আমাকে কমান্ডার লি সম্পর্কে বলো, সে কিভাবে মারা গেছে। তারপর খানসিলি আর্দু তাকে যা বলেছে তা সব বলে দেয়। লুসিফ্যাং মনে করে যে আমি নিশ্চিত যে জিংয়ের লোকেরাই আমার বাবাকে মেরেছে। এদিকে খানসিলি ভাবছিল যে সে কমান্ডার লি সম্পর্কে এত জিজ্ঞাসা কেন করে, তার এবং কমান্ডার লি এর মধ্যে কি সম্পর্ক। তারপরে এরা সবাই জিং রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। জিং রাজ্যে পৌঁছানোর জন্য তাদের একটা খুব বড় মরুভূমির মুখোমুখি হতে হয়, যেখানে অনেক বিপদ ছিল। রাস্তার মাঝখানে একটা ছোট বালি ঝড় আসে। তখন খানসিলি লুসিফ্যাংকে রক্ষা করে। যখন বোহান এইসব দেখে তখন সে বলে যে এটা একটা ছোট ঝড় ছিল। যখন আমার বাবা এখানে এসেছিল তখন হয়তো অনেক বড় একটা ঝড় এসেছিল এবং সে অবশ্যই সেই ঝড়ে আটকে গিয়েছিল। আর্দুও আর লুসিফ্যাং এই কথা শুনছিল। তারা দুজনেই বুঝে যায় বোহান তার বাবার কথা মনে করে মন খারাপ করছে। আজ রাতটা তারা এই মরুভূমিতে কাটায়, যেখানে লুসিফ্যাং খুব ভয় পাচ্ছিল যে এখানে কোনো নেকড়ে বা কোনো বন্য প্রাণী থাকবে। খানসিলি এই কথা শুনে বলে যে আমি এখানকার সবচেয়ে বড় নেকড়ে, তাই তোমাকে ওই সব ছোট প্রাণীদের ভয় পেতে হবে না। পরের দিন এই সমস্ত লোকেরা একটি শহরে পৌঁছায়, যেখানে তারা একটি হোটেলে অবস্থান করছিল। লুসিফ্যাং তার ঘরে একা ছিল। এমন সময় সে বাইরে কিছু শব্দ শুনতে পায়, তাই সে দেখতে যায়। তখন দুজন লোক তার উপর আক্রমণ করে দেয়। লুসিফ্যাং একজন পেশাদার অ্যাসাসিন, তাই সে দ্রুত উপরে উঠে যায়। এটা দেখে এই দুই আক্রমণকারী বলতে থাকে তুমি নিচে নেমে আসো। সে বলে না, আগে তোমরা উপরে আসো। এখানে এদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় যে তুমি নিচে আসো, আর সে বলে তোমরা উপরে আসো। তারপর আর্দুও সেখানে আসে এবং দুই আক্রমণকারীকে তাড়িয়ে দেয়। খানসিলিও এখানে আসে, তাই লুসিফ্যাং দ্রুত তার মুখ লুকিয়ে ফেলে, কিন্তু খানসিলি তো তাকে দেখেই ফেলেছে। সে ভাবছে যে এখন আমি তাকে কি বলবো, আমি এত উঁচুতে কিভাবে উঠলাম। তখনই তার পা পিছলে যায়। সে পড়তে যাচ্ছিল, তখন খানসিলি গিয়ে তাকে বাঁচায়। আর্দুও বুহানের উপর সন্দেহ করছিল যে সে জিংয়ের কোনো গুপ্তচর, তাই সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জিং রাজ্য থেকে এসেছো, তাহলে তুমি এখানে কেন এসেছো। এতে সে বলে যে জিং রাজ্যের মানুষ আমাকে বাঁচতে দেয় না, আমি এই রাজ্যে বাঁচতে এসেছি। পরের দিন দুইজন রহস্যময় ব্যক্তি বোহানের কাছে আসে, যাদেরকে রানী পাঠিয়েছে। তারা এখানে কাউকে মারার কথা বলছিল, তাই বোহান তাকে বলে যে ওই ছেলেটা খুব চালাক, আমার কিছুদিন সময় লাগবে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে বোহানের বাবার মৃত্যুর পর সে অনেক কঠিন জীবনযাপন করছিল। সে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। একদিন রানীর লোকেরা তাকে বাঁচায়। এর মানে হলো প্রথমে আর্দুও তাকে বাঁচিয়েছে, এরপর রানীর লোকেরা তাকে বাঁচিয়েছে।
এমনকি রানী তাকে অনেকভাবে সাহায্য করেছে। বর্তমানে বোহান ভাবছে যে আরদুও আমাকে বাঁচিয়েছে, তাহলে আমি কিভাবে তাকে মারবো। পরে আবার তাদের যাত্রা শুরু হয়। খানসিলি এখানকার রাস্তাঘাট সম্পর্কে সবকিছু জানতো, তাই সে লুসিফ্যাংকে একটা ফুলের বাগানে নিয়ে যায় যা ছিল খুবই সুন্দর। এই সুন্দর দৃশ্য দেখে লুসিফ্যাং খুব খুশি হয় এবং তাকে খুশি দেখে খানসিলিও খুশি হয়। সে ভাবছিল যদি জীবন এমনই সুন্দর হতো। এদিকে আরদুও বোহানকে বলছিল যে যদি তুমি আমাদের রাজা খানসিলির ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। বোহান বলে যে তুমি আমার পেছনে কেন পড়ে আছো, আমি এখানে শান্তিতে থাকতে এসেছি। আর যদি আমাকে খানসিলিকে মারার হতো তাহলে আমি অনেক আগেই মারতাম। আর তুমি বারবার এই ধরনের প্রশ্ন করে আমাকে রাগিয়ে দিও না। আরদুও মনে করে যে সে এবার একটু বেশিই করেছে, তাই সে তার কাছে ক্ষমা চায়। তারপর খানসিলি লুসিফ্যাংকে উপহার হিসেবে একটি নেকলেস দেয় যা তার কাছে খুব পছন্দের ছিল। সে বলে যে তুমি কখনোই এটা হারাতে পারবে না। লুসিফ্যাং বলে যে আমি কথা দিচ্ছি, আমি এটা কখনোই হারাবো না। পরের সিনে সবাই জিংরাজ্যে পৌঁছে গেছে। তাদের আগমনের পর এখানে একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয় যেখানে সকলেই উপস্থিত ছিল। রানী বোহানকে একা দেখা করার জন্য ডাকে, যেখানে বোহান তাকে বলে যে আমরা কোনো গোপন তথ্য পাইনি, তবে আমি বুঝতে পেরেছি যে খানসিলি এবং লুসিফ্যাং দুজনেই একজন আরেকজনকে সত্যিই পছন্দ করে। এই কথা শুনে রানী রেগে যায়। সে বলে যে লুসিফ্যাং আমাকে ধোঁকা দিতে চায়। পার্টি তখনও চলছিল, তাই রানী লুসিফ্যাং এর ওয়াইনে কিছু মিশিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এটা দেখে খানসিলি তাকে নিজেই ঘরে নিয়ে যাচ্ছিল। তখন রানী বলে সে আমার মেয়ে, তাই আমাকে তাকে নিয়ে যেতে দাও, আমি তার ভালো যত্ন নেব। খানসিলি তবুও রাজি হয় না, কিন্তু রানী তার উপর চাপ দিচ্ছিল। তাই আরদুও বলে মহারাজ রানীকে যেতে দিন। ঘরে এসে রানী লুসিফ্যাং এর দিকে চা ছুড়ে দেয় এবং তাকে বলে যে তুমি কে তা ভুলে যেও না। আমি তোমাকে কিছু গোপন তথ্য দিতে পাঠিয়েছিলাম, প্রেম করার জন্য নয়। এই কথা শুনে লুসিফ্যাং ভয় পেয়ে যায়। সে তাকে বলে যে লিবে এখন অনেক উপজাতির সাথে জোট গঠনের জন্য কাজ করছে। রানী বলে এটা কোনো বিশেষ তথ্য নয়, আমি শুধু তাদের সেনাবাহিনী সম্পর্কে তথ্য চেয়েছিলাম। এখানে রানী তাকে একটু ভয় দেখায়, এই বলে যে এই সব করার সময় তুমি ধরা পড়বে না, না হলে খানসিলি তোমাকে মেরে ফেলবে। তারপর লুসিফ্যাং তার ঘরে আসে, যেখানে খানসিলি খুব চিন্তিত ছিল। এখানে খানসিলি জানতে চাইছিল পার্টির সময় লুসিফ্যাং এর কি হয়েছিল এবং রানী তাকে কি বলেছে। কিন্তু সে তাকে বলে যে তুমি আমাকে কথা দাও যে যতক্ষণ আমরা জিংরাজ্যে থাকবো ততক্ষণ আমরা একে অপরের বিষয়ে হস্তক্ষেপ করব না। খানসিলি তাকে কথা দিয়ে দেয়, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। রাতের বেলা বোহান রানীকে বলছিল যে আমি একটা ঝড়ের মুখোমুখি হয়েছি, তাই আমার মনে হয় আমার বাবার মৃত্যুও একই ঝড়ের মধ্যেই ঘটেছে। তখন রানী তাকে বলে এইসব মিথ্যে কথা, আমি তোমাকে বলেছি না যে কমান্ডার লি তোমার বাবাকে মেরেছে। কমান্ডার লি তোমার বাবার সাথে শান্তির প্রস্তাব নিয়ে লিবে গিয়েছিল এবং সে আমাদের সাথে প্রতারণা করে তোমার বাবাকেও মেরেছে। কমান্ডার লি একজন বিশ্বাসঘাতক। লুসিফ্যাং দূর থেকে এইসব শুনছিল। সে বুঝতে পারে আসল কালপ্রিট হলো এই রানী। সে বোহানকে মিথ্যা কথা বলছে যাতে বোহান লুসিফ্যাংকে নিজের শত্রু মনে করে। লুসিফ্যাং যখন ফিরে আসে তখন খানসিলি জেগেছিল। সে ভাবছিল এত রাতে লুসিফ্যাং কোথায় গিয়েছিল। লুসিফ্যাং বুঝতে পারে যে খানসিলি জেগে আছে, তাই সে তাকে বলে যে আমার একটা সিক্রেট আছে যা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। এরপর লুসিফ্যাং তাকে রানীর কার্যকলাপ সম্পর্কে সবকিছু বলে। পরদিন সে বোহানের কাছে যায় এবং তাকে রানীর কার্যকলাপ সবকিছু বলে দেয় যে তোমাকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রমাণ হিসেবে সে শান্তির প্রস্তাব দেখায়। এটা করার পর বোহান জানতে পারে যে রানী এখনো তাকে মিথ্যা কথা বলছে। রানী বোহানের বাবা এবং লুসিফ্যাং এর বাবাকে হত্যা করেছিল যাতে দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যায়। এখানে লুসিফ্যাং তাকে বলে যে এই রানী তাদের শত্রু দেশের রাজার বোন। যদি লিবে এবং জি এভাবেই লড়াই করতে থাকে তাহলে রানীর ভাই সবচেয়ে বেশি লাভবান হবে। লুসিফ্যাং তাকে আরো বলে যে বহু বছর আগে রানী লিবেতে তোমার বাবার কাছে সেনাবাহিনীর গোপন তথ্য অনুসন্ধানের জন্য পাঠিয়েছিল, কিন্তু সে নিজের রাজ্যকে ধোঁকা দেয়নি, তাই রানী তাকে মেরে ফেলেছিল। আমি যখন এখানে এসেছিলাম তখন রানীকে মেরে আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি এমন কিছু করিনি কারণ আমি সবাইকে জানাতে চাই যে এই রানী আসল কালপ্রিট। এখন বোহান লুসিফ্যাং আর খানসিলির সাথেও একসাথে হয়ে যায়। এরপরে লুসিফ্যাং তার বাবা মায়ের কবরের কাছে আসে, যেখানে তাদের কথা মনে করে সে অনেক কাঁদে। সে তার বাবাকে বলে যে আপনি এই দেশের জন্য কত কিছু করেছেন, অথচ আপনাকে রাজদ্রোহী বলে শাস্তি দেওয়া হয়েছে। আমি অবশ্যই এর প্রতিশোধ নেব। সে বাড়িতে আসলে খানসিলি তাকে বলে চলো আমরা ঘুড়ি ওড়াই। তারা ঘুড়ি ওড়াতে গেলে খানসিলি ইচ্ছে করে ঘুড়ি এক জায়গায় আটকে দেয়। এরপর সে ঘুড়ি আনার নাম করে তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে। সে তার বড় ভাইকে বলে আমি আজই আপনাকে এখান থেকে নিয়ে যাব। তার বড় ভাই তখন বলে পাগলামি করো না,
আমি এখান থেকে চলে গেলে এই রাজ্যের রাজা আবার রেগে যাবে, সে আবারও লিবের উপর আক্রমণ করবে। রাজা আমাকে কথা দিয়েছে, যদি আমি এখানে থাকি তাহলে সে কখনোই লিবেইকে আক্রমণ করবে না। জিং রাজ্যের সঙ্গে আমরা কখনোই পারবো না। তারা যদি আমাদের লিবের উপর আক্রমণ করে তাহলে লিবের কেউ বাঁচবে না। তাই তুমি শান্ত হও। খানসিলি তার ভাইয়ের কথা বুঝতে পারে। সে মন খারাপ করে ঘরে চলে আসে। লুসিফ্যাং বলে, তুমি ঘুরিয়ে আনতে গিয়ে সারাটা দিন কাটিয়ে দিয়েছ। খানসিলি চুপ করে থাকলে সে বলে, আসলে প্রাসাদ অনেক বড় তো, তাই রাস্তা হারিয়ে যাওয়া স্বাভাবিক। তবে খানসিলি তারপরও চুপ ছিল। তখন সে বলে, আমি তোমার জন্য এই রাজ্যের কিছু পোশাক বানিয়েছি। খানসিলি যখন সেই পোশাক পরে আসে তখন লুসিফ্যাং তাকে দেখতেই থাকে। পরে সে নিজের চোখ সরিয়ে নেয়, কিন্তু খানসিলি এটা বুঝতে পারে। সে তখন তাকে কিস করে। পরদিন মহারাজের শরীর ভালো ছিল না, তাই মহারানী রাজদরবার দেখছিল। তখন সেখানে আসল রাজকুমারী চলে আসে। তাকে দেখে মন্ত্রীরা সবাই বলাবলি করছিল যে এই হলো আমাদের আসল রাজকুমারী, আর খানসিলি যাকে বিয়ে করেছে সে তো কেউ না। খানসিলি এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। মহারানী বলে, যদিও ও রাজকুমারী নয়, তবুও ওকে আমি আমার নিজের মেয়ের মতোই মনে করি। এখানে মন্ত্রীরা সবাই লুসিফ্যাংকে নিয়ে আজে বাজে কথা বলছিল। খানসিলির এগুলো একদমই সহ্য হয় না, সে তাদের উপর রেগে যায়। তবে লুসিফ্যাং কান্না করতে করতে চলে আসে। খানসিলি তার সাথে আসে। সে তার সাথে বসে তাকে বলে, তুমি লিবের রানী, এদের কথা তোমার কান দেওয়ার কোনো দরকার নেই। লুসিফ্যাং কান্না করে বলে, আমি রাজকুমারী না হলেও আমি তোমার আর তোমার রাজ্যের কোনো ক্ষতি করব না। খানসিলির মনে প্রশ্ন জাগছিল যে লুসিফ্যাং তাহলে কার মেয়ে। তবে সে বেশি কিছু জিজ্ঞেস করে না। পরদিন মহারানী লুসিফ্যাং এর জন্য অনেকগুলো অলংকার পাঠায়। খানসিলি এগুলো দেখে বলে, আমার স্ত্রীর এগুলো প্রয়োজন নেই, এগুলো নিয়ে যান। লুসিফ্যাং বাইরে এসে বলে, হ্যাঁ ঠিক কথা, আমার এগুলোর দরকার নেই, আপনারা এগুলো নিয়ে যান। এই কথা যখন মহারানী জানতে পারে তখন সে ভীষণ রেগে যায়। সে বোহানকে বলে, তোমরা আবার যখন লিবের উদ্দেশ্যে যাবে তখন রাস্তায় তুমি এই মেয়েটাকে মেরে ফেলবে। রাতের বেলা লুসিফ্যাং আর খানসিলি জানতে পারে মহারাজের শরীর খুবই খারাপ হয়ে গেছে এবং এখন মহারাজকে দেখতে তাদের যেতে হবে। তবে তারা বাইরে আসলেই কিছু সন্ত্রাসরা তাদের উপর আক্রমণ করে দেয়। এরপরে দেখা যায় মহারানীর ভাইকে। এদের দুজনকেই মহারানীর ভাইয়ের কাছে আনা হয়। মহারানীর ভাই খানসিলিকে ধরে রেখেছিল আর ওইদিকে মহারানী লুসিফ্যাংকে মারছিল। খানসিলি বলে, আপনারা কি চান, আমি আপনাদেরকে দেব। সে তার রাজ্যের অনেকখানি অংশ তাদেরকে দিয়ে দেয়। তখন মহারানী লুসিফ্যাংকে ছেড়ে দেয়। মহারানী বলে, আপনি এতখানি জমি আমাদেরকে দিয়ে দিয়েছেন, আপনার অনুশোচনা হচ্ছে না? খানসিলি বলে, না, আমার কোনো অনুশোচনা নেই। সে লুসিফ্যাংকে কোলে নিয়ে সেখান থেকে আসছিল আর বলছিল, আজকে দিনের কথা আমি মনে রাখবো। এরপরে এরা যখন লিবেই ফিরে আসছিল তখন মহারানীর লোকেরা তাদের উপর আক্রমণ করে দেয়। খানসিলি অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তারা দুজনেই নিচে পড়ে যায়। লুসিফ্যাং কান্না করে করে বলতে থাকে, হয়তো আমাদের ভাগ্যে এই পর্যন্তই ছিল। আমি কথা দিচ্ছি, যদি পরের জন্মে আমাদের দেখা হয় আমি আবার তোমাকে বিয়ে করব আর তোমার সঙ্গে একটা সুন্দর জীবন কাটাবো। সে অজ্ঞান হয়ে যায়। তখনই আরদু চলে আসে আর সে এদের দুজনকে বাঁচিয়ে নেয়। এরপর 15 দিন পরের সিন দেখানো হয়। এরা দুজনেই এখন আগের চেয়ে সুস্থ। লুসিফ্যাং তার বাবা মায়ের কথা খানসিলিকে বলে দিয়েছে। খানসিলি বলে, আমি অবশ্যই আমার শ্বশুরের নাম ক্লিয়ার করব। লুসিফ্যাং মহারানীর ব্যাপারেও সবকিছু খানসিলিকে বলে দেয়। এরপরে তারা লিবেইতে শান্তিতেই জীবনযাপন করছিল। লুসিফ্যাং এখানে অনেক খুশি ছিল। সে বলে, এখন থেকে এটাই আমার বাড়ি, আমি তোমার সাথে এখানেই থাকবো। আমার এই জায়গা অনেক ভালো লেগেছে। এখানকার মানুষ, এখানকার খাবার দাবার, বিশেষ করে ওই কবুতর রান্নাটা আমার অনেক ভালো লেগেছে। খানসিলি বলে, ওই দিন আমি তোমাকে যেটা খাইয়েছি ওটা কবুতর না, ওটা একটা বাচ্চা মোরগ ছিল। এটা শুনে তো লুসিফ্যাং রেগে যায়। সে বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি জানো সেদিন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবেই তাদের সুন্দর মুহূর্ত কাটতে থাকে। পরের সিনে দেখা যায় কয়েকজন মন্ত্রীরা খানসিলিকে বলছে, লুসিফ্যাং কোনো ভালো রানী নয়, সে আমাদের শত্রু রাজ্যের গুপ্তচর, তাকে মেরে ফেলা উচিত। তবে এতে খানসিলি ভীষণ রেগে যায়। সে বলে, ও আমার স্ত্রী, আপনাদের রানী, আপনাদের সাহস কি করে হয় এই কথা বলার? তবে সে ঘরে গেলে জানতে পারে লুসিফ্যাং অসুস্থ, তার শরীরে বিষ পাওয়া গেছে। হয়তো কোনো মন্ত্রী তাকে মারার জন্য এরকমটা করেছে। এটা দেখে খানসিলি ভীষণ রেগে যায়। সে তখনই ওই সকল মন্ত্রীদের মারতে যায় আর বলে যে কে এই কাজ করেছে। তখন সেখানে লুসিফ্যাং চলে আসে। আসলে ওই বিষ তার শরীরে বেশি একটা কাজ করেনি। এদিকে দেখা যায় আরদু বোহানকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিয়েছে। আরদু বোহানের চেয়ে অনেক বড় ছিল। সে বোহানের বাবার সাথে কাজ করত। তবে বোহানকে সে আগে থেকেই ভালোবাসত। যেহেতু সে তার চেয়ে বয়সে অনেক বড়, তাই সে তাকে কখনো বলেনি। তবে আজ সবকিছু ভুলে সে তাকে তার মনের কথা জানিয়ে দেয়। এখানে বোহানও রাজি হয়ে যায়।
এরপর দেখা যায় লুসিফ্যাং এর কাছে একটা খবর আসে যে কয়েকদিনের মধ্যেই রানীর ভাই সকল আর্মি নিয়ে লিবের উপর আক্রমণ করতে যাচ্ছে। তাই সে বোহানকে জিনের রাজার কাছে পাঠায়, যেখানে সে মহারানীর ব্যাপারে সবকিছু বলেছে। মহারাজ যখন মহারানীর ব্যাপারে এই সব সত্যি জানতে পারে তখন সে অনেক ভেঙে পড়ে, কিন্তু তারপরও সে বলে যে জেনারেল লি আমাদের রাজ্যকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে, তাই তার উপর থেকে আমি রাজদ্রোহীর আরোপ তুলে নিচ্ছি। আর লিবেই এখন আমাদের বন্ধু রাজ্য, তাই আমি আমার সেনাদের পাঠাচ্ছি তাকে সাহায্য করার জন্য। এমনকি মহারাজ খানসিলির বড় ভাইকেও ছেড়ে দেয়। এরপরে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় খানসিলিরা জিতে গেছে, মহারানীর ভাইকে বন্দী করা হয়েছে আর মহারানীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সবকিছুই পারফেক্ট ছিল। হঠাৎ একদিন লুসিফ্যাং অজ্ঞান হয়ে যায়। খানসিলি তাড়াতাড়ি ডাক্তার এনে তারপর জিজ্ঞেস করে যে আমার স্ত্রীর কি হয়েছে। ডাক্তার বলে যে আপনি বাবা হতে চলেছেন। এতে খানসিলি ভীষণ খুশি হয়ে যায়। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা ছোট হলেও অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।